স্বামীজির ধর্মবিজ্ঞান বইটা প্রকৃতি ও পুরুষ এই টপিক নিয়ে হচ্ছে। তো এখানে আগের দিন যেটা বলা হয়েছিল যে ভারতীয় দর্শনে যা আছে তার মধ্যে সবার প্রথম হলো সাংখ্য দর্শন। সেটা কপিল মুনি দিয়ে গিয়েছিলেন। তিনি একজন সিদ্ধ পুরুষ ছিলেন। এই জন্য গীতাতে দেখবেন, যারা গীতা পড়েছেন, গীতায় কৃষ্ণ বলছেন যে সিদ্ধানাম কপিল মুনি, যে আমি সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ আমি, এইটাই বলতে যাচ্ছিলেন শ্রীকৃষ্ণ, যে সমস্ত কিছুর মধ্যে, যেমন ইয়ের মধ্যে আমি, পর্বতের মধ্যে হিমালয়, এরকম আর কি, যে শ্রেষ্ঠ সেটাই আমি। সেখানে বলছেন সিদ্ধানাম কপিল মুনি, যে আমি সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। তো আমাদের যে সাংখ্য দর্শন, অনেক কিছু যে বিষয়গুলো আছে সেখানে অনেক কিছু মডার্ন সায়েন্সের সাথে মিলে। আবার পাশ্চাত্য দর্শন, বাইরের যে ফিলোসফি, সেইখানে দেখা যায় তাদের সাথে সায়েন্সের কোনো মিল নেই। সায়েন্সের যে মতবাদ তার সাথে পাশ্চাত্য দর্শনের সেরকম কোনো মিল নেই। তারা বলে যে এইটা ঈশ্বরেরই, এটা মানতেই হবে। কিন্তু আমাদের যে ভারতীয় দর্শন, এখানে কিন্তু যুক্তির একটা বিরাট বড় ব্যাপার আছে। এখানে সেই যুগের ঋষিমুনিরাও যেরকম সত্যকে খুঁজেছিলেন, আবার সায়েন্টিস্টরাও সত্যকেই খুঁজছে। সুতরাং আমরা সত্যের খোঁজে যখন বেরিয়েছি, আমরা যে তত্ত্বগুলোকে আবিষ্কার করব সেগুলো অনেকটাই একই হবে, কাছাকাছি হবে, যদি আমি সত্যকে খুঁজি। তো এখানে দর্শন যেমন সেই সত্যটাকে খুঁজে পেয়েছে, তারা ডিক্লেয়ার করছে, ঘোষণা করছে আমি সেই সত্যকে জেনেছি, সত্যটা এরকম। সেইটা সায়েন্স এখনও পায়নি, কিন্তু তারা চেষ্টা করছে এবং তারা ওই সিদ্ধান্তের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো সেটা স্বামীজিও বলেছেন। আপনাদের অবশ্যই স্মরণ আছে যে এই জগতে প্রকৃতির প্রথম বিকাশকে সাংখ্যবাদীগণ মহৎ বলিয়া থাকেন। আমরা উহাকে সমষ্টি বুদ্ধি বলিতে পারি। উহার ঠিক শব্দার্থ মহৎ তত্ত্ব। তো এই প্রকৃতি কিভাবে, বিশ্ব সংসার কিভাবে সৃষ্টি হলো, সেটা নিয়ে অনেক মত আছে যে কিভাবে সৃষ্টি হলো। তো বলছে যে প্রথম থাকে সেই অব্যক্ত, যাকে কোনোভাবে ব্যক্ত করা যায় না, সেই অব্যক্ত, যেখানে সব একাকার হয়ে আছে। তারপর সেখান থেকে প্রথম যেটা তৈরি হয়, যেটা বেরিয়ে আসে, সেটা হলো মহৎ। মহৎকে বলছে সমষ্টি বুদ্ধি, মহৎ তত্ত্ব। এইভাবে আস্তে আস্তে একের পর এক নতুন 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 আরও, প্রথমে একদম সূক্ষ্ম থাকে, প্রচণ্ড সূক্ষ্ম, যেটা থেকে আর সূক্ষ্ম করা যায় না সেরকম থাকে। তারপর আস্তে আস্তে ওটা জড়ো হতে থাকে, আস্তে আস্তে জড়ো হতে থাকে, স্থূল হতে থাকে। এইভাবে প্রকৃতিটার বিকাশ হয়েছে। এই বিশ্ব সংসার যেটা, এইটা বিকাশ হয়েছে, ঠিক আছে, এরকমভাবে এসছে। তো প্রথমে অব্যক্ত, সেটাকে প্রকৃতি একদম ওখান থেকে আস্তে আস্তে প্রথম তৈরি হয় যেটা, সেটাকে বলছে যে সমষ্টি বুদ্ধি বা মহৎ তত্ত্ব প্রথম। তো এটাই বলছিলেন যে আপনাদের অবশ্যই স্মরণ আছে যে এই জগতে প্রকৃতির প্রথম বিকাশকে সাংখ্যবাদীগণ মহৎ বলিয়া থাকেন। তাহাকে আমরা সমষ্টি বুদ্ধি বলিতে পারি। উহার ঠিক শব্দার্থ মহৎ তত্ত্ব, সেটা হলো মহৎ বা সমষ্টি বুদ্ধি। প্রকৃতির প্রথম বিকাশ এই বুদ্ধি। উহাকে অহং জ্ঞান বলা যায় না, বলিলে ভুল হইবে। বলছে ওটাকে অহং বলা যায় না। অহং মানে আমি, এইটা বলা যায় না। আমিরও আগে, আমি যে ভাব, আমি এইটারও আগে, এইটাও কিছুটা
বিকশিত হওয়ার পর সেটা আমি হচ্ছে, তারও আগে, ওটাকে বলছে সমষ্টি বুদ্ধি। এই আমাদের যে এই বুদ্ধি, এটা নয়, এইটা নয়, এটা একদম ভীষণ সূক্ষ্ম। অহংজ্ঞান এই বুদ্ধিতত্ত্বের অংশ মাত্র। বুদ্ধিতত্ত্ব কিন্তু সর্বজনীন তত্ত্ব। অহংজ্ঞান, এই যে আমি বলছে, এই যে সমষ্টি বুদ্ধি, তার একটা ছোট পার্ট হলো অহং, তার একটা খুব ছোট্ট পার্ট। বুদ্ধির তত্ত্বটা বলছে একদম সর্বজনীন, একদম অনেক বড়, বিশাল, ব্যাপক। চেতনা, অবচেতনা, অতিচেতনা, এগুলি সবই উহার অন্তর্গত। এই যে বুদ্ধি তত্ত্ব বলছে, তারই মধ্যে কি কি পড়ে? বলছে চেতনা, আমাদের কনসাসনেস, অতিচেতনা, সুপার কনসাসনেস, বা অবচেতনা, সাবকনশাস। অবচেতনা, চেতনা, অতিচেতনা, তিনটেই এই বুদ্ধির মধ্যে পড়ছে, সমষ্টি বুদ্ধি, সবই উহার অন্তর্গত। উদাহরণস্বরূপ, প্রকৃতিতে কতগুলি পরিবর্তন আপনাদের চক্ষে সমক্ষে ঘটিতেছে, আপনারা সেগুলি দেখিতেছেন ও বুঝিতেছেন। বলছে প্রকৃতিতে অনেক কিছু পরিবর্তন আমাদের চোখের সামনে ঘটে, আমরা দেখি, বুঝি, ওগুলো দেখা যায়, বোঝা যায়, প্রকৃতিতে ঘটে। কিন্তু আবার কতগুলি পরিবর্তন আছে, সেগুলি এত সূক্ষ্ম যে কোনো মানবীয় বোধশক্তিরই আয়ত্ত নয়। আবার কিছু পরিবর্তন হয়, সেটা এত সূক্ষ্ম জায়গায় হয়, সেটা মানুষ ধরতে পারে না। এত সূক্ষ্ম লেভেলে কিছু পরিবর্তন হচ্ছে প্রকৃতির মধ্যে, সেটা কিন্তু মানুষ ধরতে পারে না। এই উভয় প্রকার পরিবর্তন একই কারণ হইতে হইতেছে। সেই একই মহৎ ওই উভয় প্রকার পরিবর্তন সাধন করিতেছে। এই দুটো পরিবর্তন একই কারণ থেকে হচ্ছে, একই কারণ থেকে, একটা জায়গা থেকেই হচ্ছে। এই যেটা আমাদের মানে বোধ বুদ্ধিতে আসছে, এই একটা পরিবর্তন, আর একটা পরিবর্তন যেটা আমার বুদ্ধির বাইরে, মানে আমি বুঝতে পারছি না, কিন্তু একটা পরিবর্তন হচ্ছে ভেতরে ভেতরে। বলছে দুটোরই কারণ একটা জায়গা থেকে পরিবর্তনগুলো হচ্ছে। সেই একই মহৎ ওই উভয় প্রকার পরিবর্তন সাধন করিতেছেন। এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা কে ঘটাচ্ছে? বলছে সেই মহৎ বা সমষ্টি বুদ্ধি তত্ত্ব, সেখান থেকে পরিবর্তন হচ্ছে। আবার কতগুলি পরিবর্তন আছে যেগুলি আমাদের মন বা বিচার শক্তির অতীত। যে পরিবর্তন আমাদের মনেরও অতীত, বা আমি যে ভাবছি ভাবনারও অতীত, এরকম কিছু পরিবর্তন আছে। এই সকল পরিবর্তনই সেই মহতের মধ্যে, সেই সমষ্টি বুদ্ধিতত্ত্ব বলল না, মহৎ, প্রকৃতির প্রথম বিকাশ, সেটার মধ্যে। বেষ্টি লইয়া যখন আমি আলোচনা করিতে প্রবৃত্ত হইব, তখন এ কথা আপনারা আরও ভালো করিয়া বুঝিবেন। বলছে এখন আমি ওপর দিয়ে বললাম কিছুটা, যখন আমি আরও ডিপে যাব, তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এই মহৎ হইতে তো আমরা কি কি দেখলাম? প্রথমে একদম অব্যক্ত, তারও পরে ব্রহ্মে আমি যাচ্ছি না, আমি তো প্রকৃতির বিকাশের কথা বলছি, প্রকৃতির কথা বলছি। ব্রহ্ম সব কিছুর পারে, ওটা পরম এবং চরম তত্ত্ব, ওখানে আমি যাচ্ছি না। কেননা সাংখ্য দর্শনের কথা হচ্ছে, তো সেখানে তো প্রকৃতি পুরুষ দুটো আছে, তো প্রকৃতি নিয়ে কথা হচ্ছে। এবার প্রকৃতির মধ্যে প্রথম হলো, প্রকৃতির প্রথম ম্যানিফেস্টেশন বা বিকাশটা হলো অব্যক্ত থেকে মহতে। তো মহৎ সম্পর্কে একটু বললো যে মহৎটা কি, মহৎটাই কি হয়, মানে কি ধরনের পরিবর্তন হয় আমাদের ভেতরে, যা কিছু পরিবর্তন আমরা যা কিছু দেখি বা যেগুলো আমি বুঝি না, এমন পরিবর্তন সবই সেই মহৎ থেকেই হচ্ছে, মহৎই করছে। এই মহৎ হইতে সমষ্টি অহংতত্ত্বের উৎপত্তি হয়। বলছে এই যে মহৎ থেকে কি আসে? সমষ্টি অহং তত্ত্ব, মানে আমি।
এই আমিটা আসে। কোন আমি? এই যে আমাদের মধ্যে যে আমি, এইটা নয়, একদম সমষ্টি অহং। বেদান্তে আপনারা দেখবেন যে ওখানে যখন সৃষ্টির কথা বলা হচ্ছে, ওখানে এইভাবে বলা আছে যে সেই তার মধ্যে এই ভাবটা এলো, আমি এক আছি বহু হব। এই যে আমি এক আছি, এক আমি, তো মহৎ হলো সমষ্টি বুদ্ধি, তার থেকে আরেকটু যখন আরেকটু মানে ওখান থেকে আরেকটু স্থূল হচ্ছে, আরেকটু স্লাইট স্থূল হচ্ছে, সেখানে হচ্ছে সমষ্টি অহং। সমষ্টি বুদ্ধি থেকে সমষ্টি অহং, ঠিক আছে? সমষ্টি অহং তত্ত্বের উৎপত্তি হয়। এই দুইটি জড় বা ভৌতিক, বলছে এই যে মহৎ বা অহং তত্ত্ব, মহৎ থেকে অহং, বলছে দুটো কি? বলছে দুটোই জড়, দুটোই কিন্তু জড়। কেন? প্রকৃতি বস্তুটাই জড়, প্রকৃতি বস্তুটা মূলত জড়। তো বলছে এই দুটোই জড় বা ভৌতিক। জড় ও মনে পরিমাণগত ব্যতীত অন্য কোনরূপ ভেদ নাই। বলছে একটা হলো, তার মানে দুটো, একটা হচ্ছে মন, আমরা ভাবি আমাদের মন, মনের মধ্যে অনেক কিছু থাকে, আমরা আমাদের মনটাকে বুঝি, জানি, মনের মধ্যে নানা চিন্তা থাকে। আবার আমরা নানা বস্তু দেখছি যেগুলো জড় বস্তু। বলছে দুটো কি একই না আলাদা? আমাদের মনের মধ্যে তো আমরা জড় বস্তুরই চিন্তা বেশি করি। বলছে দুটো কি এক না আলাদা? বলছে দুটো একই। দুটোর মধ্যে ভেদটা কিসের? বলছে মন আর জড়, এই দুটো বস্তুর মধ্যে ভেদটা কিসের? তো বলছে যে জড় ও মনে পরিমাণগত ব্যতীত অন্য কোনরূপ ভেদ নাই। একই বস্তুর সূক্ষ্ম ও স্থূল অবস্থা। বলছে পরিমাণগত ভেদ, কোয়ান্টিটেটিভ ডিফারেন্স। কোথাও পরিমাণটা কম, স্থূলত্বের পরিমাণ কম, কোথাও স্থূলত্বের পরিমাণ বেশি, এটাই তফাৎ, দুটো এক নয়। তো বলছে যে পরিমাণগত ব্যতীত অন্য কোনরূপ ভেদ নাই, একই বস্তুর সূক্ষ্ম ও স্থূল অবস্থা। তার মানে মনটাই জড় বস্তু। সেটা যখন সূক্ষ্ম থাকে সেটা মন, সেটা যখন স্থূল হয় সেটা জড় বস্তু, যেটা আমরা বাইরে দেখি বা ব্যবহার করি। আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ওগুলোকে ধরি, ওগুলোকে ইউজ করি, ব্যবহার করি, স্থূল। এই যে আমাদের ভেতরে মনটা আছে, সেটাও কিন্তু আরও সূক্ষ্ম। তার মানে ভেদটা কিসের হলো? পরিমাণগত, আর কিছু না, ঠিক আছে? মানে কোয়ালিটির ভেদ নয়, ভেদটা হলো পরিমাণগত, পরিমাণের ভেদ। কোথাও বেশি স্থূলত্ব, কোথাও কম, আর কিছু না। একটা স্থূল, একটা সূক্ষ্ম, বস্তুটা একই। জড় ও মনে একই বস্তুর সূক্ষ্ম ও স্থূল অবস্থা একটি আরেকটিতে পরিণত হইতেছে, একটি আরেকটিতে পরিণত হইতেছে। মানে মনটাই যখন স্থূল প্রাপ্ত হয় সেটা জড় বস্তু হয়ে যায়, আবার সেটাই যখন সূক্ষ্ম অবস্থা হয় সেটা মন, সেটাই মন, ঠিক আছে? ইহার সহিত আধুনিক শারীরবিজ্ঞানের সিদ্ধান্তের ঐক্য আছে। বলছে এর সাথে কি আমাদের যে মেডিকেল সায়েন্স, তার কিছুটা মিল আছে। মস্তিষ্ক হইতে পৃথক একটি মন আছে, এই বিশ্বাস ও এরূপ সমুদয় অসম্ভব বিষয়ে বিশ্বাস হইতে বিজ্ঞানের সহিত যে বিরোধ ও দ্বন্দ্ব উপস্থিত হয়, পূর্বোক্ত বিশ্বাসের দ্বারা বরং ওই বিরোধ হইতে রক্ষা পাইবেন। বলছে যে একটা নিয়ে খুব কথা হয় যে আমাদের ব্রেন, যারা সায়েন্স টেন্স বেশি পড়ে, বেশি বিচার করে, যুক্তি বিচার, তারা বলে ব্রেনটাই সব, মনটা কিছু না, এই ধরনের বলে। আবার যারা আধ্যাত্মিকতা নিয়ে এইসব নিয়ে থাকে বা এগুলো নিয়ে একটু বিশ্বাস করে, বলে না, ব্রেন আলাদা, মন আলাদা। তো দুটো হচ্ছে, একজন বলছে ব্রেন আর মন আলাদা কিছু না, ব্রেনটাই মেইনলি, ওটাকে আমরা মন বলি।
যারা সায়েন্স টাইন্স নিয়ে বেশি পড়ছে। আবার যারা একটু অধ্যাত্ম নিয়ে থাকে তারা বলে যে মন আলাদা ব্রেন আলাদা। দুটো মতবাদ দেখা যায়। বলছে দুটোর মধ্যে মিল এইভাবে পাওয়া যায়। কিভাবে? বলছে যে এই বিশ্বাস ও এরূপ সমুদয় অসম্ভব বিষয়ে বিশ্বাস হইতে বিজ্ঞানের সহিত যে বিরোধ ও দ্বন্দ্ব উপস্থিত হয়, পূর্বোক্ত বিশ্বাসের দ্বারা বরং ওই বিরোধ হইতে রক্ষা পাইবেন। বিজ্ঞানের সাথে এখানে ধর্মের একটা দ্বন্দ্ব হয়, কিন্তু বলছে এইটা যদি আমরা মানি যে মনটাই স্থূল হয়ে জড়বস্তু হয়, তাইলে এইভাবে বলা যায় মনটাই যখন আরেকটু স্থূল হচ্ছে সেটাই ব্রেন হচ্ছে। মনের মধ্যে একটা চিন্তা, এবার আমরা বললাম আমার মনে ইচ্ছে করেছি, এবার ডাক্তারদের বললে ডাক্তার বলবে তোমার ব্রেনের মধ্যে এই সিগন্যাল গেছে, ওখানে এই গেছে, তখন তুমি এই কাজটা করেছো, ওরা বলবে তো। কিন্তু বলছে তাহলে দুটোর মধ্যে মিল কিভাবে করা যায়? দুটোর মধ্যে তো কোনো মিল হচ্ছে না, একজন এটা বলছে একজন ওটা বলছে, কেউ কাউটা মানতে চাচ্ছে না। কিন্তু যদি আমরা এইটা ধরে নিই যে মনটাই সূক্ষ্ম আর এই স্থূল যা কিছু আছে সেটা জড়, তো সূক্ষ্ম থেকে স্থূল হচ্ছে, তাহলে ধরে নেওয়া যায় মনটাই আরেকটু জড় হয়ে ব্রেন হচ্ছে। তাহলে কোনো সমস্যা নেই, কোনো বিরোধ নেই, ধর্ম এবং বিজ্ঞান মিলে যাচ্ছে। স্বামীজি এই কথাগুলো কত বছর আগে বলছেন। ইহার সহিত আধুনিক শারীরবিজ্ঞানের সিদ্ধান্তের ঐক্য আছে। মহৎ নামক এই পদার্থ অহং তত্ত্ব নামক জড় পদার্থের সূক্ষ্ম অবস্থা বিশেষে পরিণত হয় এবং সেই অহং তত্ত্বের আবার দুই প্রকার পরিণাম হয়, তন্মধ্যে এক প্রকার পরিণাম ইন্দ্রিয়। তো মহৎ, আমি যেটা বললাম, মহৎ মানে সমষ্টি বুদ্ধি, সেখান থেকে সমষ্টি অহং হচ্ছে আরেকটু স্থূল হয়ে, মহৎ থেকে আরেকটু স্লাইড স্থূল হয়ে অহং হচ্ছে, আমি হচ্ছে। মহৎ নামক এই পদার্থ অহং তত্ত্ব নামক জড় পদার্থের সূক্ষ্ম অবস্থা বিশেষে পরিণত হয় এবং সেই অহং তত্ত্বের আবার দুই প্রকার পরিণাম হয়। সেই অহংকে থেকে আবার কি হয়, দুরকম, আরেক ওই অহং থেকে আবার সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? আবার দুটো জিনিস সৃষ্টি হচ্ছে। কি বলছে? তন্মধ্যে এক প্রকার পরিণাম ইন্দ্রিয়। এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় এগুলো আছে। ইন্দ্রিয় দুই প্রকার, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়। কিন্তু ইন্দ্রিয় বলিতে এই দৃশ্যমান চক্ষু কর্ণাদি বুঝিতেছে না। ইন্দ্রিয় বলতে আগের দিন আমি বলেছিলাম যে আমরা যে চোখ কান নাক এগুলো দেখি, এগুলো মেইন ইন্দ্রিয় না, এগুলোর মেইন সেন্টারটা হলো ব্রেনে, স্নায়ু কেন্দ্র। এগুলো এক একটা নার্ভ সেন্টার, স্নায়ু কেন্দ্র, ঠিক আছে? তো এই স্নায়ু কেন্দ্র বা এগুলো কোত্থেকে আসছে? এটা ওই সমষ্টি অহং তত্ত্ব থেকে সৃষ্টি হচ্ছে, ওটার থেকে পরিণামপ্রাপ্ত হয়ে সৃষ্টি হচ্ছে। এই ইন্দ্রিয় আবার দৃশ্যমান চক্ষু কর্ণাদি বুঝাইতেছে না। ইন্দ্রিয় এগুলি হইতে সূক্ষ্মতর। ইন্দ্রিয় ওই যে বাইরের যে নাক কান এগুলো দেখছি, এগুলো থেকে অনেক সূক্ষ্ম। এটা তার একটা যন্ত্র। আসল যে ইন্দ্রিয় ব্রেনের মধ্যে আছে, যে আমাদের পাঁচটা যে ইন্দ্রিয়, তার স্নায়ু কেন্দ্রগুলো আমরা ব্রেনে আছে, তার এক একটা যন্ত্র হলো এই এক একটা যাহাকে আপনারা মস্তিষ্ক কেন্দ্র বা স্নায়ু কেন্দ্র বলেন। এই অহংতত্ত্ব পরিণামপ্রাপ্ত হয় এবং এই অহংতত্ত্বরূপ উপাদান হইতে এই কেন্দ্র ও স্নায়ু সকল উৎপন্ন হয়। এই কেন্দ্র হচ্ছে স্নায়ু কেন্দ্রগুলো, নার্ভ সেন্টার এবং নার্ভ, এই যে নার্ভ এগুলো তৈরি হচ্ছে অহংতত্ত্ব থেকে। কি সাংঘাতিক! অহং থেকে এগুলো তৈরি। অহংতত্ত্বরূপ সেই একই উপাদান হইতে আরেক প্রকার সূক্ষ্ম পদার্থের উৎপত্তি হয় তন্মাত্র, অর্থাৎ সূক্ষ্ম জড় পরমাণু। একদিকে আমাদের এই মানে ইন্দ্রিয়গুলো হচ্ছে, আরেকটা হচ্ছে কি সূক্ষ্ম জড় পরমাণু, যেগুলো সূক্ষ্ম মহাভূত, মানে যেটা বলেছিলাম সূক্ষ্মভূত বা তন্মাত্র, সেটাকে তন্মাত্রও বলে। যেমন মানে ওটাকে বোঝানোর জন্য বলা হয় যে ওখানে একটা ফুল আছে, কিন্তু আমি গন্ধটা পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ফুলটা তো আমার কাছে আসছে না, আমিও ফুলটার কাছে যাচ্ছি না, আমি দূরে আছি। তাইলে ওখান থেকে গন্ধটা পাচ্ছি কীভাবে? ফুলের থেকে কিছু একটা আসছে,
যেটা আসছে ভীষণ সূক্ষ্ম, সেটাকে দেখা যাচ্ছে না, সেটাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি গন্ধটা পাচ্ছি। এই যে দেখা যাচ্ছে না কিন্তু কিছু একটা আসছে, সেটাকেই বলে তন্মাত্র। মানে সেই ফুলের সেই গন্ধের সার, সেই ফুলের সার ভীষণ সূক্ষ্ম ওটা। এরকম বলছে সারাদিন ধরে ফুলটা গন্ধ দিতে থাকে, ফুলটার মানে ওয়েট করলে কিছু কমবে না, এতটাই সূক্ষ্ম। তার মানে একটা সূক্ষ্ম পরমাণু। তো এটাই বলছেন যে অহং তত্ত্বরূপ সেই উপাদান হইতে আরেক প্রকার সূক্ষ্ম পদার্থের উৎপত্তি হয় তন্মাত্র, অর্থাৎ সূক্ষ্ম জড় পরমাণু। কিন্তু সেটাও জড়, সেটাও জড়। যাহা আপনাদের নাসিকার সংস্পর্শে আসিয়া আপনাদিগকে ঘ্রাণ গ্রহণে সমর্থ করে, তাহাই তন্মাত্রার একটি দৃষ্টান্ত। যেটা বললাম, এই যে ফুলের গন্ধ পাওয়া, সেটা হলো তন্মাত্রার একটা উদাহরণ। আপনারা এই সূক্ষ্ম তন্মাত্রগুলি প্রত্যক্ষ করিতে পারেন না, আপনারা কেবল ওগুলির অস্তিত্ব অবগত হইতে পারেন। আমরা দেখতে পারি না, কিন্তু ওটা আছে এইটা ধরা যায়, কিছু একটা আছে, কিছু একটা আসছে। অহং তত্ত্ব হইতে এই তন্মাত্রগুলির উৎপত্তি হয়, আর ওই তন্মাত্র বা সূক্ষ্ম জড় হইতে স্থূল জড় বা বায়ু, জল, পৃথিবী, অন্যান্য যা কিছু আমরা দেখিতে পাই বা অনুভব করি, উহাদের উৎপত্তি হয়। তো এখানে দেখা যাচ্ছে দুটো জিনিস। অহং তত্ত্ব থেকে কি হচ্ছে, একটা হলো আমাদের নার্ভ সেন্টারগুলো বা ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয় কি করে? ইন্দ্রিয়গুলো জগৎকে অনুভব করতে সাহায্য করে, জগতের অনুভব হয়। এবং আরেক দিকে সূক্ষ্ম তন্মাত্র সৃষ্টি হচ্ছে। তার মানে ওই সূক্ষ্ম তন্মাত্রগুলোকে আমি আবার অনুভব করছি। তার মানে যার সাহায্যে অনুভব করছি সেটা, এবং যাকে অনুভব করছি, দুটোই সেই অহং তত্ত্ব থেকে আসছে। বোঝা গেল? যাকে অনুভব করছি এবং যার সাহায্যে অনুভব করছি, ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় এবং ওই সূক্ষ্ম তন্মাত্র দুটোই কিন্তু কোত্থেকে আসছে? অহং তত্ত্ব থেকে আসছে। এবার কি বলছেন? এই যে পঞ্চ সূক্ষ্ম তন্মাত্র, সেরকম আমাদের পঞ্চ মহাভূত বলে, তো পঞ্চভূত বলে, যে বাতাস, মানে আকাশ, বায়ু, মানে তেজ, তারপর জল, তারপর পৃথিবী, তারও সূক্ষ্ম যেটা, সেটাকে বলছে সূক্ষ্ম মহাভূত। তো সেইটা সৃষ্টি হলো, সেটাই তন্মাত্র, সেটা সৃষ্টি হলো। সেখান থেকে আবার স্থূল ভূত তৈরি হয়, যেগুলোকে দেখা যায়, আকাশ, বায়ু, জল, এগুলো আমরা দেখি, সেগুলো তৈরি হয়। সেটা হলো একদম স্থূল। তো ওই তন্মাত্র থেকে আবার এই পঞ্চভূত তৈরি হচ্ছে, জড়, যেগুলো স্থূল জড়ভূত। স্থূল জড় হইতে, স্থূল জড় অর্থাৎ বায়ু, জল, পৃথিবী এবং অন্যান্য যা কিছু আমরা দেখিতে পাই বা অনুভব করি, তাহাদের উৎপত্তি হয়। আমি এই বিষয়টি আপনাদের মনে দৃঢ়ভাবে মুদ্রিত করিয়া দিতে চাই। এটি ধারণা করা বড় কঠিন, কারণ পাশ্চাত্য দেশে মন ও জড় সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত ধারণা আছে। বলছে আমি, কেননা তিনি কোথায় বলছেন? পাশ্চাত্য দেশেই বলছেন, বিদেশে গিয়ে বলছেন। বলছে আপনাদের মধ্যে এই ধারণাটা ভালো করে ঢুকিয়ে দিতে চাই, কেননা আপনাদের মধ্যে এইসব নিয়ে একটা অদ্ভুত ধারণা আছে। মস্তিষ্কে হইতে ওই সকল সংস্কার দূর করা বড়ই কঠিন। বলছে আপনাদের মধ্যে এমনভাবে ধারণাটা গেঁথে গেছে যে ওগুলোকে আপনাদের ব্রেন থেকে বার করা খুব কঠিন। তাও আমি ভালো করে বলছি। বাল্যকালে পাশ্চাত্য দর্শনে শিক্ষিত হয় আমাকেও এই তত্ত্ব বুঝিতে প্রচণ্ড বাধা পাইতে হইয়াছিল। কেননা স্বামীজিও তো তখন একদম সেই ইংলিশ স্কুলে পড়তেন, মডার্ন স্কুল, পাশ্চাত্য দর্শন, বাইরের বিদেশের যে সেগুলোই পড়তেন, শিক্ষা সেটাই করতেন। তখন তো তিনি আর বেদ, বেদান্ত এগুলো পড়েননি। তিনি ওই ধরনের স্কুলেই ভর্তি হয়েছিলেন, যেগুলোতে মানে তখন যারা ভালো, যাদের অনেক পয়সা কড়ি আছে, স্বামীজির বাবা অনেক বিরাট বড় ব্যারিস্টার ছিলেন, তো সেই সব স্কুলেই পড়েছিলেন। তো ওখানে এই ধরনের অদ্ভুত অদ্ভুত মতবাদ ছিল। তো সেই জন্য স্বামীজিকে প্রথম এটা বুঝতে স্বামীজিকেও কষ্ট করতে হয়েছে, কারণ অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে, নিজের ভেতরে যেগুলো গেঁথে গেছে সেগুলো চেঞ্জ করতে হয়েছে। বলছে সেই জন্য আপনাদের আমি এগুলো বলতে চাই। এই সবই তো বলছে যে, তো কি কি দেখলাম? অব্যক্ত থেকে মহৎ, মহৎ থেকে অহং তত্ত্ব, অহং থেকে একদিকে আমাদের ইন্দ্রিয়গুলো আর একদিকে তন্মাত্র,
তন্মাত্র থেকে আবার স্থূল জড়ভূত যেগুলো সেগুলো, সেখান থেকে এই বিশ্বব্রহ্মাণ্ড যা কিছু আছে। তো বলছেন এই সবই জগতের অন্তর্গত। বলছেন এই যে যা কিছু দেখলাম, যা কিছু বললাম, সবই জগতের অন্তর্গত, জগতের মধ্যে। ভাবিয়া দেখুন, প্রথম অবস্থায় এক সর্বব্যাপী অখণ্ড অবিভক্ত জড়রাশি রহিয়াছে। বলছে এবার ভাবুন, একদম প্রথমে একদম অবিভক্ত একাকার হয়ে একটা জড় রাশি রয়েছে। জড় বলতেই যে আমরা আলাদা আলাদা সব জিনিস তা না, সব তখন মিলেমিশে একাকার হয়ে আছে, একাকার। যেমন দুগ্ধ পরিণামপ্রাপ্ত হইয়া দধি হয়, সেরূপ উহা মহৎ নামক অন্য এক পদার্থে পরিণত হয়। বলছে এরপর কি, যেমন দুধ কি হয়, দুধ কিছুদিন রেখে দিলে ওটা দই হয়ে যায়। সেরকম ওই যখন দুধ হিসেবে ছিল বা একাকার হয়েছিল, সেটা কি ছিল, সেটা অব্যক্ত, সেটা থেকে পরিণাম প্রাপ্ত হলো, হ্যাঁ, দই হয়ে গেল। মানে দইটা কি তখনও কিন্তু একাকার হয়ে আছে, আলাদা না, সেটা হলো মহৎ, অব্যক্ত থেকে মহৎ। যেমন দুগ্ধ পরিণামপ্রাপ্ত হইয়া দধি হয়, সেরূপ উহা মহৎ নামক অন্য এক পদার্থে পরিণত হয়। ওই মহৎ এক অবস্থায় বুদ্ধিতত্ত্বরূপে অবস্থান করে, অন্য অবস্থায় উহা অহংতত্ত্বরূপে পরিণত হয়। বলছে একদিকে বুদ্ধি, তারপর ওটা অহং হচ্ছে। উহা সেই একই বস্তু কেবল অপেক্ষাকৃত স্থূলতর আকারে পরিণত হইয়া অহংতত্ত্ব নাম ধারণ করেছে। একই বস্তু কিন্তু একটু স্থূল হয়েছে। কেন, দুধ একদম পাতলা একাকার হয়ে আছে, দইটা তাও একটু জড়, একটু মানে একটা চাকের মতো হয়ে যায়, একটু স্থূল। বলছে স্থূলতর আকারে পরিণত হইয়া অহং তত্ত্ব নাম ধারণ করিয়াছে। এই রূপে সমগ্র ব্রহ্মাণ্ড যেন স্তরে স্তরে বিরচিত। পুরো ব্রহ্মাণ্ডটা কি এক একটার পর সূক্ষ্ম থেকে একটু স্থূল, তারপর আরেকটু স্থূল, আস্তে 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 পুরো স্থূল, এইভাবে স্তর স্তর করতে করতে এটা হয়েছে। প্রথমে অব্যক্ত প্রকৃতি, উহা সর্বব্যাপী বুদ্ধিতত্ত্বে বা মহতে পরিণত হয়। তাহা আবার সর্বব্যাপী অহংতত্ত্ব বা অহংকারে পরিণত হলো, অহংয়ে। তাহা আবার পরিণামপ্রাপ্ত হয়ে সর্বব্যাপী ইন্দ্রিয়গ্রাহ্য ইন্দ্রিয়তে পরিণত হলো, ভূতে পরিণত হয়। সেই ভূত সমষ্টি ইন্দ্রিয় স্নায়ুকেন্দ্রসমূহে, এবং ওগুলো থেকে স্নায়ুকেন্দ্র হচ্ছে আর তন্মাত্র হচ্ছে, এবং সমষ্টি সূক্ষ্ম পরমাণুসমূহে পরিণত হয়। পরে ওগুলি মিলিত হইয়া স্থূল জগৎ প্রপঞ্চের উৎপত্তি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবার উৎপত্তি। সাংখ্য মতে ইহাই সৃষ্টির ক্রম। এই যে সাংখ্য দর্শন এইটাই সৃষ্টির ক্রম। এগুলো আগে কেউ বলেনি, কিন্তু কপিল মুনি বলছেন। এই জন্য কপিল মুনিকে ভীষণভাবে মানা হয়। আগে এগুলো একটা নতুন ডাইমেনশন। তার আগে ছিল ঈশ্বর এই করে ওই করে, ঈশ্বর ঝড় দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, এই ধরনেরই, কিন্তু একটা ভালো গভীর চিন্তাশীলতা ছিল না দর্শনের মধ্যে। সেটা প্রথম নিয়ে আসেন কপিল মুনি। পরে এগুলি মিলিত হইয়া স্থূল জগৎ প্রপঞ্চের উৎপত্তি। সাংখ্য মতে ইহাই সৃষ্টির ক্রম। আর সমষ্টি বা বৃহৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে তা বেষ্টি বা ক্ষুদ্র ব্রহ্মাণ্ডেও অবশ্য থাকিবে। বলছে এটা বৃহৎ ব্রহ্মাণ্ড, সারা বিশ্বের সমষ্টি ব্রহ্মাণ্ড। বলছে যেটা আছে সেটা ক্ষুদ্র ব্রহ্মাণ্ডও একই থাকবে। মানে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে আমাদের এক একটা শরীর, জীবের এক একটা শরীর, সেটাও এক একটা ব্রহ্মাণ্ড। বলছে যেটা বাইরে আছে যেভাবে আছে, ভেতরেও সেই একইভাবে থাকবে, কোনো তফাৎ হবে না। বাইরে যেরকম সে অব্যক্ত, তারপর মহৎ, তারপর অহংতত্ত্ব, তারপর এই স্থূল মানে সূক্ষ্ম ইন্দ্রিয় জড়, মনের এই ভেতরেও তাই একই, আলাদা নয়। এইভাবে আমাদের সৃষ্টির ক্রমটা তিনি বলছেন। এইভাবে যখন আমরা বিচার করব বা ভাবব, তখন আমাদের কাছে মানে আমি একটা লাইন পাবো, একটা দেখতে পারবো, তার মধ্যে আমার ধর্মবিশ্বাসকেও সাপোর্ট করবে, আবার আমাদের সায়েন্সটাকেও সাপোর্ট করবে। সায়েন্সকে উড়িয়ে দেবে না, সায়েন্সটাকেও সাপোর্ট করবে। দুটো মতবাদই মিলে যাবে। এটাই বিউটি আমাদের ভারতীয় দর্শন।